আমাদের সাথে একজন অতিথি আছেন, অতিথি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা জানি যে আজ ২০ ফেব্রুয়ারি, আগামীকালকে ২১শে ফেব্রুয়ারি, এটা নিয়েই আমাদের আজকের এই অংশটা আমরা রাখবো। জনাব আসাদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। আপনাকে শুভ সকাল এবং যারা দেখছেন তাদের জন্য শুভকামনা। আমাদের খুব একটা সাধারণ প্রশ্ন থাকে, সেটা সকালটা আপনি কিভাবে শুরু করেন? আপনার ব্যস্ততাটা মানে সকালটা এখন শুরু হয় আসলে অফিসে যাওয়ার প্রস্তুতি দিয়ে, কারণ সকালে উঠেই চিন্তা থাকে যে অফিসে যেতে হবে। আর এখন যেহেতু আমাদের ভাষার মাস, ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বড় ধরনের অনুষ্ঠান থাকে। আগামীকাল একই সাথে ২১শে ফেব্রুয়ারি আবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। প্রধান উপদেষ্টা স্যার আগামীকাল আসবেন ৩:৩০টার সময়। ২১ থেকে ২৪ অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ৪ দিনের প্রোগ্রাম স্যার উদ্বোধন করবেন। আন্তর্জাতিক পদক আছে, মাতৃভাষা পদক, জাতীয় পদক আছে, সেই পদক দিবেন। তারপর আমরা সমস্ত বাংলাদেশে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড করেছি, সেই অলিম্পিয়াডের পুরস্কার স্যার হাত দিয়ে দিবেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকবে, সেই প্রতিযোগিতার পুরস্কার দিবেন। এই ধরনের নানা ধরনের কর্মকাণ্ড কিন্তু আগামীকাল আছে। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে সকালটা কীভাবে কাটে, শুধু সকাল না, সকাল থেকে রাত অবধি 10টা-11টা পর্যন্ত আমরা কাজ করি। খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে, মানে সবারই মানে এই ব্যস্ততার ভেতরে যখন যাচ্ছে। আপনার তো মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক, এটা তো একটা বিশেষ দায়িত্ব। এই গত অক্টোবর থেকে শুরু হলো। আপনি যখন কথাগুলো বলছিলেন, আপনি তো একজন লেখক, আপনার অনেক বই আছে, লেখালেখি করেন, এটা কি একটু দুঃখ নিয়ে বলছিলেন যে সকাল থেকে রাত 10টা-11টা পর্যন্ত এটা চলে? না, এটা বলছি কেন যে আমি যেহেতু শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি তো মূলত ভাষাবিজ্ঞানের অধ্যাপক। তো সেখানে এই যে সকালে ওঠা এবং একটি সময়কে নির্ধারিত করে অফিসে যাওয়া, সেটা আমাদের জীবনে কম আর কি। কিন্তু সেই জীবন থেকে বলছি যে আসলে দুঃখ না, মানে একটা গণ্ডিবদ্ধ জীবন এবং সময় আবদ্ধ জীবন যেটা, সেটা প্রকাশ করার জন্য আসলে বলছি। এটা আমি দুঃখ বলবো না, আমাদের কাজের মধ্যে যত থাকবো আমরা ততই আমাদের মন ভালো থাকবে এবং কাজের হয়তো বা কাজের সুবিধার জন্য আমাদের আপনাদের বেশি অংশগ্রহণ করার সুযোগ। ডক্টর আসাদুজ্জামান, আমরা যদি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যেটাকে বলছি, এইটার কি লক্ষ্যে শুরু হলো, কোন জায়গাতে আছি, এই অংশটা যদি আপনি একটু। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট শুরু হয়েছে আসলে 52 সালে যে ভাষা আন্দোলন, আমাদের জাতিসত্তার বিকাশ, সে তো 22-21শে ফেব্রুয়ারিকে উপলক্ষ করে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই যে আমাদের যে গানটা ছিল যে জাতিসত্তার বিকাশ এবং একই সাথে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, রাজনৈতিক মুক্তি, সেই মুক্তি বার্তাতে আমাদের 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা আন্দোলন। আমরা দেখলাম যে 1998 সালে কানাডা প্রবাসী 2 জন বাংলাদেশি বাঙালি, যদি আমি নাম উল্লেখ করি, আব্দুল সালাম এবং রফিকুল ইসলাম, তারা কিন্তু আবেদন করেছিলেন যে বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হওয়া দরকার। এর লক্ষ্য উদ্দেশ্য ছিল যে ভাষা আন্দোলনের শহীদ যারা, তাদের স্মৃতি রক্ষার্থে একই সাথে বাংলাকে বিশ্ব দরবারে আসীন করতে। এই যে ভাষার জন্য এত প্রাণ দেওয়া, আত্মস্বর্গ, সব কিছু মিলে কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা হলো 1999 সালের 17ই নভেম্বর। জাতিসংঘের ইউনেস্কো ঘোষণা করলো যে 21শে ফেব্রুয়ারি পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হবে। এবং 2000 সাল থেকে কিন্তু 188 দেশে এটা পালিত হয়ে আসছে। এটার মূল লক্ষ্যই ছিল যে বাংলা ভাষাকে পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়া। একই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলো এই ধারাবাহিকতাই। তখন মূল উদ্দেশ্য দুটো, একটা হচ্ছে পৃথিবীতে যত ভাষা আছে সেই ভাষা চর্চা করা, বিশেষ করে যে ভাষা বিপন্ন অবস্থায় আছে এই ভাষা চর্চা করা, এবং ভাষা গবেষণার মাধ্যমে কোনো ভাষাকে পুনরুজ্জীবন করা, প্রচার করা, প্রসার করা, এটাই হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মূল লক্ষ্য। রুনিয়া, আপনি নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন যে প্রথম দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে পৃথিবীর যে হারিয়ে যাওয়া ভাষাগুলো ওটাকে পুনরুদ্ধার করা। এই জায়গাতে আপনারা শুরু করার পরে কেমন অবদান রাখতে পেরেছেন অথবা কি করছেন? আমরা বলি যে বাংলাদেশে বাংলা সহ 41টি ভাষা আছে, 40টি ভাষাই কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠী। বাংলাদেশের কথা বলছেন? বাংলাদেশের কথা বলছি। স্যার, এটা কি শুধু বাংলাদেশের কথা বলছেন না সারা পৃথিবীর 180টা দেশ যেই সব হারিয়ে যাওয়া ভাষা আছে
তাদের ক্ষেত্রেও এই আন্তর্জাতিক যেহেতু বলছি মাতৃভাষা ইনস্টিটিউট না, ওই দায়বদ্ধতাটা কি সারা পৃথিবীর সব ভাষার প্রতি না শুধু বাংলা ভাষার সব ভাষার প্রতি? কারণ বর্তমানে ৭,১৬৮টি ভাষা আছে, এথনোলগ বলছে। এর মধ্যে ডেভিড ক্রিস্টাল নামে এক ভাষাবিজ্ঞানী বলছেন যে আগামী ৬০-৭০ বছরের মধ্যেই ৯০% ভাষা হারিয়ে যাবে পৃথিবী থেকে। তার মানে বিপন্ন অবস্থা আছে অনেক ভাষা। সেই ভাষাগুলো নিয়ে কাজ করা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কাজ। তবে সেই লক্ষ্যে মাতৃভাষা পিডিএফ বের হয়েছে 5 খণ্ডে এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে। সেখানে পৃথিবীর বিভিন্ন ভাষার উপাত্ত আছে। আমাদের এখানে ভাষা জাদুঘর আছে একটা, সেখানে 193টি দেশের ভাষার তথ্য সংবলিত উপস্থাপন আছে। বিশ্বের লিখনীতে আর্কাইভ আছে এখানে, সেখানে 188 দেশের বিশ্বের লিখনীতে বিবর্তন কেমন সেটা আছে। তো এরকম শুধু বাংলাদেশের না, আমি যেটা বলছিলাম যে বাংলাদেশে 40টি যে ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা, তার মধ্যে 14টি ভাষাই আসলে বিপন্ন অবস্থায় আছে। এই 14টি ভাষার আমাদের কাজের মধ্যে আছে। আমরা শুরু করেছি, আমরা যদি বলি যে রেংমিরচা, পাত্র, কন্দ, খাড়িয়া এ ধরনের ভাষা কিন্তু বেশি বিপন্ন। সেই জায়গা থেকে আমরা কাজ করছি, পাত্র ভাষা নিয়ে ডকুমেন্টেশন হচ্ছে, অ্যানোটেশনের কাজ চলছে। কিছুদিনের মধ্যে আমরা বই আকারে বের করব। অসাধারণ স্যার। আপনাদের যে মানে কার্যক্রম যেটা আছে সেটা যদি আমরা চিন্তা করি, সেটা এটা তো আসলে সকলের জন্য জানাটা এবং এটাতে তাদের আগ্রহ থাকাটা দরকার, এবং সেখানে স্কুলগুলোর একটা ইম্পর্টেন্স আছে যে আমরা আসলে স্কুল লেভেলের বাচ্চাদেরকে কিভাবে আসলে আমরা ভাষার প্রতি উদ্বুদ্ধ করতে পারি, বাংলা ভাষার শুদ্ধ বাংলা ভাষার আসলে প্রমিত বাংলা ভাষার চর্চা করতে পারি। তো সেখান থেকে আসলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আসলে কী ধরনের উদ্যোগ নিচ্ছেন? প্রমিত ভাষা ব্যবহার করা প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব। যারা বিশেষ করে আমরা আনুষ্ঠানিক কাজ করি, শিক্ষকতা করি অথবা টিভিতে উপস্থাপন করি অথবা লেখালেখি করি অথবা অফিস আদালতে চাকরি করি, তো সেই দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বাংলা ভাষা বা প্রমিত ভাষাকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং সচেতনতা বৃদ্ধি করবার জন্য শিশুদের জন্য আপনি বলছেন, সেই জায়গাটাইতে কিন্তু আমরা এবার সারা বাংলাদেশে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড সম্পন্ন করেছি। সেখানে কিন্তু এই বার্তাটাই দেওয়া হয়েছে যে দুটো জিনিস, একটা হলো প্রমিত ভাষা, শুদ্ধ করে ভাষা বলতে হবে, কারণ আমার ভাষা মানে আমার পরিচয়, আমার ভাষা মানে আমার জাতিসত্তা। তো সেই দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এই উদ্যোগ গ্রহণ করেছিল এবং আমরা দেখেছি যে শিশু যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে একটা উচ্ছ্বাস, এবং আমরা যখন কথা বলেছি সেই বিভিন্ন ক্ষেত্রে শিশুদেরকে নিয়ে একটা অডিটোরিয়ামে বসে বিভিন্ন অঞ্চলে, তাদের মধ্যেও সেই সচেতনতা বৃদ্ধি করবার জন্য আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছি। এই বার্তাটাই দিয়েছি আপনি যেটা বললেন যে প্রমিত ভাষা ব্যবহার না করলে যে সমস্যা, আঞ্চলিক ভাষা ব্যবহার করলে সমস্যা নেই, কিন্তু আনুষ্ঠানিক একটা ব্যাপার আছে, আমি কোন কনটেক্সটে কথা বলছি সেটা আমার গুরুত্বপূর্ণ। আনুষ্ঠানিক কাজে অবশ্যই প্রমিত ভাষা ব্যবহার করতে হবে। তো প্রমিত ভাষার ক্ষেত্র কি কি সেটা তাদেরকে একটু জানানো। এখানে শিক্ষকদের একটা ভূমিকা আছে, প্রাথমিক পর্যায় থেকে শুরু করে এবং বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত যারা আমরা পড়াই তাদের কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারপর পত্রিকাগুলোর ভূমিকা আছে, কারণ পত্রিকায় যদি আমরা যাইছে তাই লিখি, যখন একটা গণমাধ্যম, যখন টেলিভিশনে যখন আমি কথা বলছি, গণমাধ্যম তো আসলে একটা বড় প্রক্রিয়া প্রচারের জন্য, প্রত্যেকটা মাধ্যম যদি আসলে কাজ করে সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াবে যে না, এভাবে আমার প্রমিত ভাষা ব্যবহার করা দরকার। একই সাথে আমরা দেখছি যে যারা এই কোমলমতি শিশু, ওরা কিন্তু বুঝে উঠতে পারে না যে কোনটা শুদ্ধ কোনটা ভুল, এই জায়গাটাও আমাদের কাজ করার সুযোগ আছে। আমি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে উদ্যোগ নিব হয়তো 2-1 মাসের মধ্যেই, বিশেষ করে প্রাথমিক স্কুলের শিক্ষক যারা, তাদেরকে একটা প্রশিক্ষণের, কারণ তাদের মাধ্যমেই একটা ভিত্তিভূমিটা তৈরি হয় একটা শিশুর। তাদেরকে আমি একটা টার্গেট করে আমি একটা পরিকল্পনা করেছি, প্রমিত ভাষা, উচ্চারণ, বানান, প্রমিত দিক তো দুটো, একটা হলো বানান, একটা উচ্চারণ, এই দুটো দিকই আমি আসলে সেখানে প্রতিফলনের চেষ্টা করব। বাংলা ভাষার বর্তমান অবস্থার কথা যদি বলি, আপনি বলেছেন মূলত গণমাধ্যম, মেইন স্ট্রিম মিডিয়াকে আপনি যখন বলছেন, একই সাথে আমরা জানি যে এখন সোশ্যাল মিডিয়াও কিন্তু খুবই শক্তিশালী একটা জায়গাতে চলে এসেছে। এরকম জায়গাতে বাংলা ভাষার এখন বর্তমান অবস্থা, শিশুদের কথা যেরকম বলছেন, অফিস আদালতে, এইখানে বাংলা ভাষার চর্চা সবগুলো জায়গাতে, এখন আমরা কেমন অবস্থায় আছি ডক্টর আসাদুজ্জামান? না, আমি ভাষার বিষয়ে বলবো যে খুবই আশাবাদী, ভালো অবস্থানে আছি, কারণ বাংলা ভাষা পৃথিবীর
বিভিন্ন দেশে মানে সমস্ত পৃথিবীতে একযোগে অন্তত 21শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে, এবং বাংলা ভাষী যারা আছেন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তারাও কিন্তু বাংলা ভাষার প্রতি যে আবেগ, মমতা, দায় সেটা কিন্তু করছেন। এখন বাংলা ভাষা আমরা দেখেছি যে 2012 সালে আইন হয়েছে, আইন 14 সালে আইন, মানে বারবার আইন দিয়ে তো আসলে কোনো ভাষাকে রক্ষা করা যায় না। আমরা যদি পিছনে যাই, 1987 সালে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন হয়েছিল। সেই আইনের লক্ষ্যই ছিল যে বাংলা ভাষাকে সর্বস্তরে ব্যবহার করা। তো আইন দিতে হবে না, আমার ভাষা আসলে আমাকে রক্ষা করতে হবে, আমাকে সচেতন হতে হবে। তো কাজেই আমি বলবো যে ভাষা দূষণ নামে যে শব্দটা 2012 সালের পরে চালু হয়েছিল সেটা কিন্তু বর্তমানে এখন নাই। আমরা টিভিতে দেখেছি, বিভিন্ন নাটকে, বিশেষ করে নাটকে এক ধরনের জগা খিচুড়ি মার্কার শব্দ, বাক্য ব্যবহার। আপনি সোশ্যাল মিডিয়ার কথা বললেন, সেখানে এক ধরনের ভাষার ব্যবহার, রেডিওতে মানে যে জকি বলতে যেটা বোঝায়, সেই বিষয় থেকে কিন্তু আমরা এখন বের হয়ে আসছি। তবে আমি একটা কথা বলবো যে অনেকেই হয়তো দুশ্চিন্তা করেন বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষা হারিয়ে যাবে, বাংলা ভাষা মৃত্যুর কবলে পড়ছে কিনা। আমি সেটার পক্ষে না, কারণ বাংলা ভাষা 1000 বছরের বাঙালি, আমরা 1000 বছরের বাংলা ভাষা সেই চড়াই উত্তরের মধ্য দিয়ে কিন্তু এই পর্যন্ত এসেছে। বাংলা ভাষা কিন্তু ঘাত প্রতিঘাতের মধ্যেই টিকে আছে। এটাই মনে হয় একটা প্রক্রিয়া, সব ভাষার ভেতরে এই চ্যালেঞ্জগুলো আছে। আমরা যেটা করব, ডক্টর আসাদুজ্জামান, আমরা আরও কথা বলবো, কিন্তু একটা বিরতি থেকে ফিরে আসতে চাই। দর্শক, সকালে বাংলাদেশ দেখছেন আপনারা, আমরা একটা বিরতি থেকে ফিরে কিছুক্ষণের ভিতরে আসতে চাই। আমাদের সাথেই থাকুন। বিরতির পর সকালে বাংলাদেশে রুনি আছে, এমদাদ আছি, এবং আমাদের সাথে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান আছেন। ডক্টর আসাদুজ্জামান, বাংলা ভাষার যে ইতিবাচক কথা নিয়ে কথা হচ্ছিল, এইখানে একটা ধারণা আমি একটু আপনার কাছ থেকে পরিষ্কার হই। বাংলা ভাষাতে যদি আমি শতভাগ কথা বলি, চর্চা করি, এইটার মানে আমি অন্য কোনো ভাষা ভালো জানতে পারবো না। সেটা ইংরেজি হতে পারে, আরেকটা যে কোনো, আরবি হতে পারে, স্প্যানিশ হতে পারে, ফ্রেঞ্চ হতে পারে, এরকম কোনো বিরোধিতা আছে? না, কোনো ধরনের বিরোধ নেই। কারণ আমাদের ভাষাবিজ্ঞান একটা কথাই আছে যে যত ভাষা আপনি শিখবেন তত আপনার ব্রেন স্টর্মিং হবে এবং আপনার জ্ঞান বৃদ্ধি বাড়বে। কিন্তু কথা ওই জায়গায় না, কথাটা হচ্ছে যে ওই যে রবীন্দ্রনাথের সেই কথায় যদি আসি, আগে চেয়ে বাংলা ভাষার গাঁথনি, তারপর ইংরেজি শেখার পত্তন। এই বাংলা ভাষা মানে আসলে মাতৃভাষা, শুধু যে বাংলা তা তো না, মাতৃভাষার কথা বলা হয়েছে এখানে। কাজে মাতৃভাষা হচ্ছে মানুষের প্রাণ শক্তি, মানুষের জ্ঞান চর্চা, জ্ঞান অনুশীলন সব কিছু তার মাতৃভাষার মাধ্যমে হয়। কাজে মাতৃভাষা যদি তার ভিত্তিটা তৈরি হয়, তাহলে যে কোনো ভাষা শেখার কোনো সমস্যা না, বরং তার বাস্তব জীবনে কোনো কোনো কর্মক্ষেত্রে হয়তো ওই দ্বিতীয় ভাষাটা, আমরা অন্য ভাষা বলছি মানে দ্বিতীয় ভাষাটা, এইটা হয়তো তার জন্য জীবনে কোনো জায়গায় কাজে লাগবে। এবং আমাদের মতো দেশে কখনো কখনো ভাষাটা কিন্তু স্যার একটা স্কিল। হ্যাঁ, এই জিনিসটা আমাদেরকে যেটা বললেন যে ভাষা সবসময় একটা স্কিল, সেটা শুধু আমাদের দেশে না, সেটা আসলে বিশ্ব জুড়েই ভাষা একটা স্কিল। দ্বিতীয় বা তৃতীয় ভাষা থাকাটা একটা স্কিল। স্পেশালি যদি আপনি মানে কোনো বৈদেশিক সংস্থায় কাজ করতে চান, ইউএনএ যদি আপনি কাজ করতে চান, অবশ্যই তারা দেখবে যে আপনি কটা ভাষা পারেন। যত বেশি ভাষা পারবেন তত আসলে আপনার জন্য আপনার সহজ হয়ে যাবে। এবং ঠিক এই যে শুদ্ধতার কথা যখন আমরা বলি, সেটাও কিন্তু একইভাবে, যে যখন আমি শুদ্ধ করে কথা বলছি তখন আমার কিন্তু কর্মসংস্থানগুলো আমার জন্য আসলে অনেক বেশি দরজা আসলে উন্মুক্ত হচ্ছে। তো এই যে মাতৃভাষায় নিয়ে যে আমাদের কাজ করা, তো এইটা কি শুধুমাত্র আপনার স্কুলের ক্ষেত্রে বা শিক্ষকদেরকে প্রশিক্ষণের মধ্যে চিন্তা করছেন, নাকি গবেষণার ক্ষেত্রে আসলে এটাকে কিভাবে আমরা আরও বেশি আমাদের গবেষণা বাড়াতে পারি, ভাষা সম্পর্কে জানা এবং ভাষার চর্চা করা? না, এটা তো অবশ্যই, শুধু তো আমি একটা ক্ষেত্রের কথা বললাম আর কি, যে তারা যেহেতু শিশুদের নিয়ে কাজ করে, একটি বেস ভিত্তিভূমি তৈরি হবে তাদের মধ্যে, সেইটা কথা বলছি। আর আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধান কাজই তো আসলে ভাষা নিয়ে গবেষণা করা। সেই জায়গাটায় প্রমিত বাংলা থেকে শুরু করে ক্ষুদ্র নিগোষ্ঠীর যে ভাষা, সেই ভাষাগুলো আবার জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে কাজে লাগানো যায়, সব কিছু নিয়ে এখানে কাজ করা হয়। বিশেষ করে আমি যেটা বলেছি যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রধানত কাজ করে হলো ভাষার গবেষণা এবং ভাষার ব্যবহার নিয়ে। এই যে ব্যবহার, যেটা এই জায়গাটাই প্রমিত বাংলার ক্ষেত্রটা আসছে। এই গবেষণা যেটাকে বলছেন, কতগুলো প্রকল্প আছে আপনাদের কাছে গবেষণা সংক্রান্ত? প্রকল্প বলতে এখন ওই অর্থে প্রকল্প যেটা বোঝায় আর কি, বাস্তব কথায় আর কি, আমাদের দেশে যে একটা প্রজেক্ট নেওয়া, সেইটা এখন নেই। কিন্তু এক অর্থে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের যে কার্যপরিধি, তার মধ্যে সবসময় এটা প্রজেক্টের মধ্যেই ভাষা বিষয়ক
যেমন আমরা এবার অনুবাদের কাজ করেছি, এটা একটা প্রজেক্ট আমাদের আছে, এবং এই বইমেলা কিন্তু আমি দায়িত্ব নেওয়ার পরে একটা বই আসছে বিশ্ব সাহিত্যের সেরা গল্প নামে, অর্থাৎ বিশ্ব সাহিত্যের যে ভালো ভালো গল্প আছে, কবিতা আছে, গান আছে, অথবা বাংলা ভাষার বিভিন্ন যে সাহিত্যিক নিদর্শন সেইগুলো অন্য ভাষায় রূপান্তর করা বা অনুবাদ করা, সেটা নিয়ে আমাদের কাজ করছে। এটা মানে চলমান প্রক্রিয়া। তারপরে আমাদের এই যে ভাষার যে ডকুমেন্টেশন বিভিন্ন ভাষার, সেটাও চলমান প্রক্রিয়া। এ ধরনের বিভিন্ন কাজই তো আমাদের আছে, কিন্তু ওই প্রজেক্ট যে অর্থে আমরা বুঝি আমাদের দেশে সেইটা এখন নাই। আমি যেটা মানে একটা করেছি যে বাংলাদেশে আঞ্চলিক ভাষার অভিধান। আমরা জানি এই উপমহাদেশে প্রথম আঞ্চলিক ভাষা নিয়ে কাজ করে জর্জ আব্রাহাম গিয়ারসন, লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া। উনি 25 বছর একটা বই লিখেছিলেন, লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া। আর এরপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশে আঞ্চলিক ভাষার অভিধান নিয়ে কাজ করেছেন। তারপরে কিন্তু ওই ধরনের কাজ বাংলাদেশে হয়নি। আঞ্চলিক ভাষা নিয়ে আমরা কথা বলছি, প্রমিত ভাষা নিয়ে কথা বলছি। মনে রাখতে হবে প্রমিত ভাষার প্রাণ হচ্ছে আঞ্চলিক ভাষা। আমরা যে প্রমিত ভাষার কথা বলছি, এই প্রমিতটা কিন্তু শুরু হয়েছিল নদী অঞ্চলে, কলকাতা, তাই না, কুষ্টিয়া, এই অঞ্চলের উপভাষাকে কেন্দ্র করে, মানে আঞ্চলিক ভাষাকে কেন্দ্র করে। এখন যে আমাদের এই অঞ্চলের যে প্রমিত ভাষা ঢাকা কেন্দ্রিক, এটা একটু পরিবর্তন হয়েছে, সে আগের আঞ্চলিক ভাষাটা নেই। অর্থাৎ একটা প্রমিত রূপ দেওয়া হয় একটা আঞ্চলিক ভাষাকে। কাজে আঞ্চলিক ভাষা এবং প্রমিত ভাষার মধ্যে কোনো সংঘর্ষ নেই, এবং আসলে এটা পারস্পরিক একটা মানে সমৃদ্ধি এবং সম্প্রীতির একটা বিষয়। বিকজ আঞ্চলিকতা আমাকে আসলে আমি কোথায় সে করে আছি সেটাকে বারবার মনে করিয়ে দেয় যে আমি আসলে কোথা থেকে এসেছে। আর প্রমিত হচ্ছে আসলে আমাকে সবার সামনে সুন্দর করে উপস্থাপন করবার জন্য প্রমিত ভাষা। তো আপনাদের যে মানে অ্যাওয়ার্ডটা যেটা দেওয়া হচ্ছে সেটা নিয়ে আসলে আমরা কথা বলবো, কিন্তু তার আগে ছোট একটা বিরতির প্রয়োজন। দর্শক, এই মুহূর্তে নিচে ছোট্ট একটা বিরতি, কিছুক্ষণের ভিতর ফিরে আসছি আমরা। সবাইকে আবার আমন্ত্রণ সকালের বাংলাদেশে। যারা এখন টেলিভিশনের সামনে আসলেন, শুভ সকাল আপনাকে। এমদাদ আছি আপনাদের সাথে, রুনি আছে, এবং আমাদের সাথে আছেন মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। তার সাথে কথা হচ্ছিল আসলে প্রতি বছর আপনারা একটা পদক দিয়ে থাকেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে। এই বছর আসলে পদকটা কারা পাচ্ছেন এবং এই পদকের সিলেকশনটা আসলে কিভাবে হয়? মানে যারা পদক আমরা প্রতি বছর দেই না, এক বছর পর পর আমরা এবার 3 জনকে মনোনীত করেছি। এটা তো 21 পদক না, 21 পদক তো আজকে দেওয়া হবে। এটা হলো মাতৃভাষা পদক, সেটা দেওয়া হবে আগামীকাল 3:30টায় প্রধান উপদেষ্টা স্যার তুলে দেবেন আর কি। এখানে 3 জন মনোনীত হয়েছেন এবার। জাতীয়ভাবে একজন অধ্যাপক মনসুর মুসা, বিশিষ্ট ভাষাবিজ্ঞানী, এবং অনেক কাজ আছে তার, অনেক আগেই পাওয়ার কথা ছিল, যাই হোক এবার পেয়েছেন। আর আন্তর্জাতিকভাবে একটা প্রতিষ্ঠান একজন ব্যক্তি পেয়েছেন, জো উইন্টার, উনি ব্রিটিশ, উনি পেয়েছেন। ওনার বড় কাজ হচ্ছে রবীন্দ্রনাথের কবিতা এবং জীবনানন্দ দাশের কবিতা ইংরেজিতে ট্রান্সলেট করেছেন, এবং বড় কাজ তার এটা, মানে বাংলা ভাষাকে ছড়িয়ে দেওয়ার জন্য একটু বড় অবদান রেখেছেন, এই জন্য তিনি পেয়েছেন। আর এগুলো প্যারিস দূতাবাস, আপনারা জানেন যে 1999 সালে 21 ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক দিবস হিসাবে ঘোষণা দেওয়া হলো, সেইটি কিন্তু উদ্যোগ নিয়েছিল এই প্যারিস দূতাবাস, এবং বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলো এই প্যারিস দূতাবাসের মাধ্যমে। কাজেই এই প্যারিস দূতাবাসের বড় একটা ভূমিকা আছে, বাংলা ভাষা প্রচার, প্রসার, সংরক্ষণ, বড় একটা ভূমিকা আছে। তো এবার আমি মনে করি যে যতগুলোর আগে পুরস্কার দেওয়া হচ্ছে, ভালো ভালো প্রতিষ্ঠান ব্যক্তি পেয়েছেন, এবারের নির্বাচনটা সবচাইতে নিখুঁত এবং সুন্দর। আপনি যেটা বলছিলেন যে কিভাবে এই মনোনয়ন করা হয়, প্রক্রিয়াটা কি, এটা আমাদের কমিটি আছে, 2টা কমিটি, একটা হলো মনোনয়ন কমিটি, আর একটা হলো বাছাই কমিটি। এই 2টো কমিটি কয়েকটা মিটিং করে তারপরে সবার মতামত গণতান্ত্রিক প্রক্রিয়ায় এইটা করা হয়। তো সেই জায়গায় আমরা কোনো ধরনের যে গ্যাপ, কোনো ধরনের যে বায়াসনেস এখানে নেই। আমরা চেয়েছিলাম, বিশেষ করে আমি দায়িত্ব নেওয়ার পরে, যে এমন এক পুরস্কার দেব বিশ্বে এবং বাংলাদেশে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে যাদের সত্যিকার অর্থে ভাষাবিজ্ঞান, আমাদের সমাজ সংস্কৃতি নিয়ে বড় কাজ আছে।
এই জায়গাতে যে আপনারা করছেন এটা খুবই অসাধারণ, এবং আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে একই সাথে প্যারিস দূতাবাস ঢাকাকে আমরা সাধুবাদ জানাতে চাই। তারা যে আমাদের সাথে, যে তাদের সাথে আমাদের বন্ধুত্ব অনেক বছরের, এই জায়গাতে তাদের যে অবদান আছে এটা আমাদের সকালে বাংলাদেশের টিমের পক্ষ থেকেও অনেক অভিনন্দন জানাতে চাই। যেটা আপনার সাথে যখন কথা হচ্ছিল, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের দুটো উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্যটা ছিল হলো গবেষণা সংক্রান্ত। গবেষণা আপনি বললেন যে কিছুটা করেন, আরেকটু বিস্তারিত বলবেন? গবেষণার সাথে আসলে অর্থায়নটা খুব জড়িত, ফান্ডিং কেমন আছে আপনার, আপনি চাইলেই তো পারবেন না, এই অংশটা একটু কাভার করবেন। এবং 41টা ভাষার ভেতর আপনিই বললেন যে 14টা ভাষা যেটা একটু যথেষ্ট বিপন্ন অবস্থায় আছে, এটা নিয়ে আপনারা কি করছেন? প্রথম কথা হচ্ছে যে আর্থিক সংকট তো সব জায়গায় থাকে, তবে তারপরেও আমি দেখেছি যে আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এর আগে প্রজেক্ট নেওয়া হয়েছে, সেখানে সেই সংকটটা আমি দেখিনি। আর এখন যেহেতু একটি পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেই জায়গাটায় আর কি এই প্রজেক্ট, বড় সড় প্রজেক্ট নেওয়াটা একটু মানে সরকার এখন এই ব্যাপারে যথেষ্ট সচেতন এবং এগোচ্ছে আর কি একটু দীর্ঘদিতে। তো তারপরেও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভাষার কথা বললেন, 14টা ভাষা, তার মধ্যে আমরা কিন্তু কয়েকটা ভাষা নিয়ে অলরেডি কাজ শুরু করেছি। সেইখানে ভাষার গবেষণাটাই মুখ্য হয়ে দাঁড়াবে। কারণ ভাষা মানে কোন অবস্থায় আছে, কেন হারিয়ে যাচ্ছে, তার ভাষীরা ব্যবহার কেন করছে না, অনেকগুলো প্যারামিটার আছে। সেই প্যারামিটারগুলো আমরা তখনই সেট করতে পারবো যখন আমি আসলে ওই ফিল্ডে গিয়ে সরাসরি গবেষণা করব। সেই কাজটা আমাদের অব্যাহত আছে এবং আমরা সবসময় এই কাজটা করছি। আমি যেটা বলছিলাম যে অনুবাদ একটা বড় কাজ আমাদের, সেটা আছে, আমাদের চালু আছে। যখন অনুবাদের কথা আসলো, আমরা জানি যে আপনাকে আমরা পরিচালক কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধান হিসেবে সাক্ষাৎকার নেওয়ার সুযোগটা নিচ্ছি। একই সাথে জানি আপনি কিন্তু লেখালেখি করেন, আপনার অনেক বই আছে। আমরা অনুষ্ঠানে যেহেতু একেবারে শেষের দিকে, ওই অংশটা আমরা একটু আসতে চাই। লেখালেখির কোন পর্যায়ে আছেন? নতুন দায়িত্ব কি আপনাকে লেখালেখি থেকে অনেক দূরে সরিয়ে দিল কিনা? না, সব কিছুই ঠিক আছে। লেখালেখি তারপরে করছি। এবার দায়িত্ব নেওয়ার পরেও আমার কয়েকটা বই, সম্পাদিত বই এবার আসছে বইমেলায় 4টা, আর আমার লেখা বই আসছে হলো 2টো, আর একটা বই যেটা আমি পিএইচডি করেছি সেটি বাংলা একাডেমি থেকে বের হবে, সেটা কাজ চলছে, হয়তো বইমেলার শেষের দিকে আসবে। কাজে আপনি যেটা বললেন যে একজন শিক্ষক হিসাবে আমি যদি বলি যে আমার প্রধান কাজ হচ্ছে পড়ালেখা করা, ছাত্রদের পড়ানো আর গবেষণা করা। এর বাইরে আমার পরিচালক হিসাবে যে দায়িত্ব, সেটাও আমি এই জন্য এখানে এসেছি যে শুধু যে এখানে অফিসিয়াল কাজ করবো তা না। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আসলে আমার সাথে যায় আমার গবেষণার ক্ষেত্র, এটা আমার ভাষা নিয়ে কাজ করার ক্ষেত্র। কাজে আমি এখানে মনে প্রাণে বিশ্বাস করি যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আসলে আন্তর্জাতিক হয়ে উঠবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বিকজ আমরাও ঠিক সেই একই জায়গায় আশাবাদী যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক পর্যায়ে মহলে যেভাবে আসলে তার অবদান রাখতে পারবে, ঠিক একইভাবে আমাদের সমাজ গঠনেও এবং আমাদের ভাষা গঠনেও আসলে তার অবদানটা থাকবে। 21শে ফেব্রুয়ারি আমরা যাতে ভুলে না যাই, অবশ্যই 52 যাতে ভুলে না যাই। অবশ্যই আল মাহমুদের একটি সুন্দর চরণ আছে লেখা, যে ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরের রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কথায় বরকতে রক্ত। এই যে বরকতে রক্ত, এই যে 24-এর সাইদ মুগ্ধের রক্তের বাংলাদেশ, সেই বাংলাদেশ যাতে আমরা ভুলে না যাই, তাদের কথা যাতে না ভুলে না যাই। এবং এই জায়গাতেই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। স্টুডিওতে এসে আপনি আমাদেরকে সময় দিলেন এবং আপনি যে কথাটা বললেন রুনিয়া, যে আমরা যেন আসলে বাংলাদেশকে, বাংলাকে ভুলে না যাই। তিনি 52-24-এর আন্দোলনের কথা দিয়ে বলেছেন কিভাবে আমরা আমাদেরকে যেন ভুলে না যাই, এবং আসলে আমি কে, এইটার সত্তাটা, ভাষা এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আসলে যেন এটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, সেরকম প্রত্যাশায় সকালের বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা। সবাই ভালো থাকবেন। শুভ সকাল।